আরজিকর কাণ্ডে নয়া তথ্য, হেডফোনে ধরা পড়ল হাত করা চেস ডিপার্টমেন্টের যে সিসিটিভি, সেই সিসিটিভিতে দেখা যায় সঞ্জয়কে। সঞ্জয় রায় ধৃত, ইতিমধ্যেই তার 14 দিনে পুলিশ হেফাজত হয়েছে। আর বৃহস্পতিবার রাতে অর্থাৎ ঘটনার দিন রাতে কেন হাসপাতালে সঞ্জয় রায়? রোগী ভর্তি করাতে গিয়েছিল বলে ধৃতের দাবি, যদিও রোগী ভর্তির কোনো প্রমাণ দিতে পারেনি সঞ্জয় রায়। ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরে গ্রেফতার সঞ্জয়। দেহের পাশ থেকে মেলে ছেঁড়া ব্লুটুথ হেডফোন, সেটা অন করতেই সঞ্জয়ের ফোনে কানেক্ট হয়ে যায়। শুধুমাত্র একটা প্রমাণ নয়, একাধিক তথ্য পেয়েছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে পুলিশ। আমরা সেগুলো আরো ডিটেলসে জানবো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চলে যাবো পিয়ালির কাছে। পিয়ালি, শুধুমাত্র যে হেডফোন সূত্র, ইয়ারফোন সূত্র সেটা নয়, একাধিক তথ্য প্রমাণ পেয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এবং তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। পিয়ালি, যদি ঘটনাক্রম আমাদের সামনে তুলে ধরো, তদন্ত কিভাবে এগিয়েছে? একেবারে দেখো, প্রথম দিকে পুলিশ যেটা করছিল যে গত পরশুদিন রাত্রিবেলা যারা যারা ডিউটিতে রয়েছেন তাদের প্রত্যেকের রস্টার ধরে ধরে তাদের বয়ান নিচ্ছিলেন। পুলিশ দেখছিল তাদের যা বয়ান, তারা যা বলছেন সেগুলো কিন্তু তাদের বয়ানের সঙ্গে করোবরেট করছে, অর্থাৎ সেখানে কোনো রকম অসঙ্গতি পাওয়া যাচ্ছে না। অথচ এরকম একটি ঘটনা ঘটেছে, তার থেকে পুলিশের একটা ধারণা ছিল যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে এই জায়গাটা সম্পর্কে অভিযুক্ত ওয়াকিবহল। এরপরে পুলিশ যখন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করে, তুমি যে বিষয়টা উল্লেখ করছিলে যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস, এক্ষেত্রে 3টে গুরুত্বপূর্ণ একেবারে সিসিটিভি, ব্লুটুথ হেডফোন এবং সঞ্জয়ের রায়ের শরীরের আঘাত, এই 3টে কিন্তু সঞ্জয়কে জালে পেতে বা এই ঘটনার সঙ্গে সঞ্জয় যে যুক্ত তার একেবারে প্রমাণ তদন্তকারী অফিসারদের হাতে চলে আসে। প্রথম হচ্ছে সিসিটিভি, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা এমার্জেন্সি বিল্ডিং। এই এমার্জেন্সি বিল্ডিংয়ের এই যে গেটটা, যেটা ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এইটা দিয়ে ঢুকে যে লিফট রয়েছে সেই লিফট থেকে উঠলে 3 তলাতে একটি করিডোর রয়েছে, দোতলা 3 তলা প্রত্যেক করিডোরের কাছে সিসিটিভি রয়েছে। এই লিফট থেকে বেরোনোর পরে যে করিডোরের যে সিসিটিভি, সেইটা দিয়ে যদি কেউ যায় তাহলে তার সিসিটিভিতে তার ছবি ধরা পড়ার কথা। ওই সেমিনার হলে পৌঁছানোর জন্য আরও একটা রাস্তা আছে, কিন্তু রাতের বেলা সেই রাস্তাটা বন্ধ থাকে। ফলে রাত্রিবেলা কেউ যদি সেমিনার হলে যেতে চায় তাহলে তাকে প্রথমে এই রাস্তা দিয়ে যেতে হবে, লিফটে উঠতে হবে, লিফটে ওঠার পর করিডোরে পৌঁছাতে হবে। করিডোরের সিসিটিভিতে কিন্তু তার ছবি ধরা পড়ে। করিডোরের হয়ে চেস ডিপার্টমেন্ট থেকে সেমিনার হলের দিকে যেতে হয়। সেমিনার হলের কাছে কোনো সিসিটিভি না থাকলেও এই করিডোরে তার ছবি ধরা পড়ে। যে ছবি, যে সিসিটিভির ফুটেজ তারা নার্স বা অন্যান্য যারা ডিপার্টমেন্টের লোক ছিল তাদেরকে দেখায়, তারা জানায় ইনি হচ্ছেন সঞ্জয় রায়। তুমি যেটা আমাদের দেখাচ্ছিলে যে এমার্জেন্সি গেট, সেই এমার্জেন্সি গেটটা যদি আরো একবার আমাদের দর্শকদের জন্য তুমি তুলে ধরো, যে এমার্জেন্সি গেট দিয়ে ঢোকার রাস্তা রয়েছে এই সেমিনার হলে, যে যে তথ্য উঠে এসছে, যে যে তথ্য আমাদের প্রতিনিধি পিয়ালি তুলে ধরছে আমাদের সামনে। পিয়ালি, তুমি যেটা বলছিলে যে এই যে সেমিনার হলে যাওয়ার 2টো রাস্তা ছিল, সেটা যদি আরো একবার আমাদের জি 24 ঘন্টা দর্শকদের জন্য তুলে ধরো পিয়ালি। একেবারে দেখো, এটা হচ্ছে এই এমার্জেন্সি বিল্ডিং। এমার্জেন্সি বিল্ডিং এর থেকে সোজা গেলে লিফট রয়েছে, সেই লিফটে উঠে একেবারে যে 3rd ফ্লোর 2nd ফ্লোর যে কোনো ফ্লোরে যাওয়ার জন্য লিফটে উঠতে হয় এবং সেই লিফটে ওঠার পর 3rd ফ্লোরের লিফটে ওঠার পর করিডোর আছে, সেই করিডোর দিয়ে চেস ডিপার্টমেন্টে যেতে হয়। চেস ডিপার্টমেন্টের ভেতর দিয়ে ক্রস করার পরে কিন্তু সেই সেমিনার হলে যেতে হয়। যে সেমিনার হল যারা বাইরের লোক, যারা তাদের পক্ষে কিন্তু খুব সহজে জানার সেটা কথা নয়। এবং এছাড়া এই রাস্তাটা ছাড়া পেছনের দিকে আরও একটা রাস্তা রয়েছে, যেটা কিন্তু সেমিনার হলকে কানেক্ট করে বা সেমিনার হলের দিকে যাওয়া যায়, কিন্তু রাত্রিবেলা সেই রাস্তাটা বন্ধ থাকে। রাত্রিবেলা কেউ যদি সেমিনার হল বা একেবারে ওপরে যেতে চায় তাকে এই রাস্তা দিয়ে লিফটে উঠে করিডোর থেকে তাকে যেতে হয়। যেহেতু রাত্রিবেলা পেছনের গেটটা বন্ধ ছিল, ওই অভিযুক্ত রাত 3টের পর বাইকে করে সেখানে একেবারে তার যে কেপি থেকে পাওয়া কেপি লেখা যে বাইক, সেই কলকাতা পুলিশ লেখা বাইক নিয়ে এখানে আসে। এই রাস্তা ধরে এখান থেকে একেবারে ভেতরে যায়। ভেতরে যাওয়ার পর লিফটে ওঠে, লিফট থেকে করিডোর নামে, করিডোর থেকে হেঁটে চেস ডিপার্টমেন্ট ক্রস করার পর সেমিনার হলে যায়।
এবং সেখানে গিয়ে যখন গভীর নিদ্রায় ওই ছাত্রী একেবারে গভীরভাবে ঘুমোচ্ছিল তখন তাকে শারীরিক নির্যাতন করে, যৌন নিগ্রহ করে, খুন করে। সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে আসে, কিন্তু কে এই ব্যক্তি সেটার জন্য পুলিশ এইখান হাসপাতালে যারা চেস্ট ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে তাদেরকে সেই ছবি দেখায়। তারা জানায় এই ব্যক্তি হচ্ছে সঞ্জয় রায়, হাসপাতালের কোনো কর্মী নয়, কিন্তু বিভিন্ন সময় হাসপাতালে আসে এবং জানা যায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার যিনি কলকাতা পুলিশে কর্মরত। তারপরে পুলিশ তাকে নিয়ে আসে ভবানীপুর থেকে, তার 4th ব্যাটালিয়নের ব্যারাকে তিনি থাকতেন, সেখান থেকে তাকে নিয়ে আসে, তাকে সিসিটিভির ফুটেজ দেখানো হয়। প্রথমে এই অভিযুক্ত অ্যালিবাই দেওয়ার চেষ্টা করে যে বিভিন্ন যারা রোগী আছে তাদেরকে তিনি দেখতে গিয়েছিলেন, কিন্তু পিয়ালি আবার সেই তার যে প্রথম অ্যালিবাই ছিল যে রোগী ভর্তির জন্য তিনি সেখানে এসেছিলেন, তার সপক্ষে কোনো প্রমাণ খাড়া করতে পারেনি সঞ্জয়, এবং তারপর জিজ্ঞাসাবাদের সামনে সে ভেঙে পড়ে এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। পিয়ালি এখানেই শেষ নয়, এই যে সঞ্জয় রায় মানে যে কীর্তিমান, তার একাধিক কীর্তি এবার সামনে আসছে। যেমন আরো অনেক নতুন তথ্য পাওয়া যাচ্ছে, এই 2019 সালে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি পেয়েছিল এই সঞ্জয় রায়। প্রভাব কাজে লাগিয়ে একটা দিনও কাজ করেনি সঞ্জয়, কিন্তু ওয়েলফেয়ার কমিটিতে চলে যায় এই সঞ্জয় রায়। সঞ্জয় নিয়ম ভেঙে থাকতে শুরু করে, এমনকি পুলিশ ব্যারাকে। আপনাদের আরো একবার জানাবো, একজন সিভিক ভলেন্টিয়ার সে নিয়ম ভেঙে থাকতে শুরু করে পুলিশ ব্যারাকে। এবং শুধুমাত্র তাই নয়, এখানে একাধিক অভিযোগ উঠছে যে সমস্ত মহিলা কর্মীরা সেখানে ছিলেন সঞ্জয় রায়ের কটূক্তি থেকে তারাও বাদ পড়তেন না, অর্থাৎ বাহিনীর মহিলারাও বাদ পড়তেন না। চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, এই কীর্তিমান সঞ্জয়ের একাধিক কীর্তি সামনে চলে আসছে। সে পুলিশ ব্যারাকে থাকতো একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে, একটা দিনও ডিউটি না করে সে ওয়েলফেয়ার কমিটিতে চলে যায়, এবং শুধু তাই নয়, যারা এই বাহিনীর মহিলা কর্মী ছিলেন তাদেরকেও কটূক্তি করতেন, তারাও রীতিমতো বিব্রত ছিল সঞ্জয়ের এখানে অভব্য ব্যবহার নিয়ে। একেবারেই দেখো, যেটা তুমি উল্লেখ করলে, যে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, 2019 সালে এই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করলেও বিভিন্ন সময় কাজে কিন্তু সে উপস্থিত থাকতো না, এবং তার যথেষ্ট প্রভাব ছিল, প্রভাবশালী সিভিক ভলেন্টিয়ার ছিল, এবং পুলিশের একটি কর্মচারী যে সংগঠন তার সঙ্গে তার যোগসূত্র ছিল, এবং সেই সংগঠন করার সূত্রে ধরেই সম্ভবত তার এতটা প্রভাব, এই সংগঠনের যুক্ত থাকার সূত্র ধরেই বিভিন্ন সময় এই আরজিকর হাসপাতালে তিনি আসতেন ভর্তি করার জন্য রোগীদের। সাধারণত এই কর্মচারী সংগঠন তারা যারা পুলিশের পরিবার, পুলিশ কর্মী বা অন্য কেউ যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা ঠিক করে পরিষেবা পাচ্ছে কিনা, কাউকে ঠিক করে ভর্তি করা যাচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় তাদের লোক থাকে কর্মচারী সংগঠনের তরফ থেকে, সেটা সরকারি বেসরকারি হাসপাতালে হোক। এই সঞ্জয় রায় বিভিন্ন সময় এই কর্মচারী সংগঠনের সূত্র ধরেই এখানে বিভিন্ন সময় রোগী ভর্তি করতে আসতো, ফলে সেই সূত্র ধরে এই হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। হাসপাতালের কোথায় কি রয়েছে, কখন কারা কি ডিউটি করে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য তার নখদর করেছিল। সঞ্জয় রায় এতটাই প্রভাবশালী ছিল যে কলকাতা পুলিশে যারা কাজ করে তারা সিভিক ভলেন্টিয়াররা কখনো ব্যারাকে থাকার কিন্তু তাদের কথা নয়, অথচ প্রভাব খাটিয়ে 4th ব্যাটালিয়নের ব্যারাকেও পর্যন্ত সে থাকতো। এবং এখানেই শেষ নয়, যে সঞ্জয় রায়ের প্রতিবেশীরা তার বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলছেন, সঞ্জয় রায় কিন্তু যে পুলিশ সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় মহিলা সহকর্মীদেরও ফোন করে উত্ত্যক্ত করতে পারে। তার একাধিক কীর্তির কথা সামনে আসছে, এবং এই যে সঞ্জয় রায় তার একেবারে একটা মানসিক যে বিকৃতি রয়েছে, সেটা এই ঘটনা যেভাবে নৃশংসভাবে ওই ছাত্রীকে খুন করা হয়েছে, যৌন নির্যাতন চালানো হয়েছে, তা কিন্তু তার এই যে যত তথ্য সামনে আসছে তার থেকে স্পষ্ট হচ্ছে। এবং তুমি যে বিষয়টা উল্লেখ করছিলে যে একাধিক তথ্য, সিসিটিভির ফুটেজ, ঘটনাস্থল থেকে ব্লুটুথ, একটা ইয়ারফোন উদ্ধার হওয়া, এবং তার শরীরে যে আঁচড়ের দাগ বা যে ইনজুরি মার্কসগুলো পাওয়া গিয়েছে, সেগুলো সমস্তটাই কিন্তু সঞ্জয় রায়ের এগেনস্টে যায়। যখন সে বুঝে যায় যে এই ঘটনার সঙ্গে সে যে যুক্ত রয়েছে, পুলিশের কাছে জোরালো প্রমাণ রয়েছে, তখন সে তার অপরাধ স্বীকার করে নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।